নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা দুটো না তিনটে ভৌতিক ঘটনা নিয়ে। আজকে তিনটে ঘটনা একদম সত্য ঘটনা, যেটা বাস্তবে ঘটেছে। তিনটে ঘটনা ব্যাক টু ব্যাক বলবো, তবে প্রত্যেক দিনের মতো একবার করে যেটা আমার কাজ সেটা বলে দেবো। একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে তিনটে ঘটনা কিন্তু দারুণ মারাত্মক ভয়ঙ্কর ঘটনা, সত্যি বলছি যে ঘটনাগুলো জাস্ট অসাধারণ। আজকে প্রথম ঘটনা বলবো, সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের ঘটনা, যেখানে আমি থাকি। তবে আমার আশেপাশে না, একটু দূরত্বে। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো ব্যারাকপুরে রিভার সাইড বলে একটি জায়গা আছে, যেখানে মঙ্গল পান্ডে, যেখানে গান্ধী ঘাট। আশা করি ঐতিহাসিক প্লেস হচ্ছে ব্যারাকপুর। আশা করি তোমরা সবাই তার সাথে পরিচিত আছো। তো ব্যারাকপুরের একটি ঘটনা তোমাদের প্রথম বলবো। আমাকে দিদিভাই এই ঘটনাটা শেয়ার করে। দিদিভাই বলে, ব্যারাকপুরের লালখুঁটি বলে একটা জায়গা আছে, সেখানে দিদিভাইয়ের বাড়ি। দিদিভাইয়ের ছেলেকে পড়াতে নিয়ে যায় হচ্ছে রিভার সাইডের ওখানে মানে অনেক ইংলিশ মিডিয়াম আছে। যদি তোমরা এখানে কেউ থাকো তাহলে তোমরা জানবে আমি কি বলতে চাইছি, মানে কোন জায়গাটা। তো এখানে শুধু দিদিভাই বলে না, আমাদের এই রিভার সাইডে ব্যারাকপুরে অনেক রকম কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেকের সাথে ঘটেছে। আর ওইদিকে অনেক জায়গা আছে যেখানে কিন্তু এখনো মানুষ যেতে দিনের বেলাও ভয় পায়। বেশ একটা গা ছমছমে পরিবেশ। তো এমনিতেই পুরোটা ক্যান্টনমেন্ট এলাকা, সেখানে পুরো দিনের বেলাও কিন্তু ফাঁকা থাকে। তো সেরকমই আমাদের দিদিভাই যেরকম ভাবে ঘটনাটা বলে, সেরকম ভাবে তোমাদের সামনে তুলে ধরছি। দিদিভাই আমাকে বলে, জানো তো বোন, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে। ওর জন্য একটি ম্যাথস টিচার অনেকদিন ধরে খোঁজ করছিলাম। তো ওর স্কুলেরই কিছু গার্জেন যারা আছে বাচ্চার, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে রিভার সাইডে একটি শিক্ষক আছে, যিনি খুব ভালো অঙ্ক বাচ্চাদের ধরে ধরে পড়ায়। তো সেরকমই আমার ছেলে মোটামুটি অল সাবজেক্টে ওকে, বাট ও ম্যাথসটা অনেকটা কাঁচা, পারে না, বুঝতে পারে না, মাথায় নিতে পারে না। তো ওর যেরকম একজন টিচারের দরকার, সেরকমই একটা টিচারের খোঁজ পাই, যার বাড়ি হচ্ছে মঙ্গলবাড়ির আশেপাশে। সেখানে গিয়ে আমি সেখানে কথা বলে আসি দিনের বেলা, ছেলেকে স্কুলে দিয়ে। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। তারপর ওখান থেকে বেরিয়ে আসি। তো উনি বলেন যে নেক্সট উইক থেকে আমার ছেলেকে উনি অঙ্ক পড়াবেন, ক্লাস নেবেন। তো সেরকম ভাবে আমার অভিজ্ঞতা হয়, আমার ছেলেকে আমি নিয়ে যাই। 5টা থেকে পড়া ছিল ইভিনিং এ। তো আমি নিয়ে যাই যখন, তখন দেখলাম শুধু আমার ছেলে না, আমার ছেলেরই স্কুলের পাশাপাশি অনেক বন্ধু ওখানে পড়ে। তো আমার ছেলেরও খুব ভালো হয়, তো সবার সাথে পরিচয় হয়ে যায়। তো তাদের যে প্যারেন্টস থাকে, বাবা মা, তার সাথে আমারও বেশ পরিচয় হয়। তো আমরা বেশ একটা আড্ডা শুরু করি। সেটা হচ্ছে, আমরা ওই যে 1 ঘন্টা শুধু ক্লাস করাতো, 1 ঘন্টা 5টা থেকে 6টা, আমরা সব যারা প্যারেন্টস যেতাম সবাই মিলে, কেউ বাড়ি যেতাম না। ওই 1 ঘন্টা বাচ্চাদেরকে ক্লাসে দিয়ে আমরা এই গঙ্গার ধারে গিয়ে বসতাম, একটু হাঁটাহাঁটি করতাম, কারণ ক্যান্টনমেন্ট এলাকা ওই দিকটা পুরোটাই ফাঁকা থাকে। সেখানে আমরা ওই ইভিনিং টাইমটা অবসর সময় 1 ঘন্টা টাইম পেতাম হাতে, হাঁটতাম। কারণ এমনি তো আমরা সবাই সংসারের কাজে অনেক ব্যস্ত থাকি, নিজেদের জন্য একটু সময় বের করতে পারি না। সেরকম ভাবে আমরা ওখানে গিয়ে আরো যাদের বাচ্চাদের প্যারেন্টস ছিল সবাই আমরা মানে আলোচনা করলাম যে 1 ঘন্টা আমরা বাচ্চাদের দিয়ে আর একটু রাস্তায় হাঁটবো, কারণ ওই দিকটা সত্যি কথা বলতে বড় গাড়ি কিন্তু যাতায়াত করে না। তো সেরকম ভাবে কথা হলো। এবার প্রথম দিন আমরা বেশি হাঁটাহাঁটি করিনি, দিয়ে অপেক্ষা করছি সবাই আমরা। সামনেই আমাদের ধোবিঘাট। তো সেই গঙ্গার ঘাটে গিয়ে আমরা বসি। ওখানে প্রচুর মানুষ সন্ধ্যেবেলায় জমায়েত হয়, ছেলে মেয়ে বয়স্ক অনেকেই যায় ওখানে, গঙ্গার ধারে হাওয়া খায়, বসে থাকে। খুব ভালো সুন্দর একটা পরিবেশ। তো সেখানে আমি আগেও গেছি, ব্যারাকপুরে থাকি, সেখানে যাবো না এটা কখনো হতে পারে না, গেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমিও ব্যারাকপুরের মেয়ে, আমিও কিন্তু ধুবিঘাটে যেখানে দিদিভাই কথা বলেছে ওখানেও আমি গেছি, ওখানে আমার ব্লগ ভিডিও আছে। তো যাই হোক, সেখানে প্রশ্ন আমি পরে আসি। তা ওখানে দিদিভাইরা গিয়ে প্রথম দিন সময়টা কাটায়। ঘড়িতে দেখতে দেখতে 1টা ঘন্টা কেটে যায়। তারপর ওখান থেকে বেরিয়ে নিয়ে চলে আসে। পরের দিন যখন পড়া ছিল, যেহেতু উনি
ওনার দিদি ভাইয়ের ছেলে একদম যেহেতু উনি সদ্য সদ্য সেই স্যারের কাছে গেছেন, তার জন্য স্যার কিছু সিলেবাস সিলেক্ট করার জন্য পরের দিন ডাকে, অ্যাকচুয়াল ক্লাস করানোর জন্য না। তো ডাকার পর ছেলেকে নিয়ে দিদি ভাই যান। সেই দিন দিদি ভাইয়ের সাথে আদার্স যারা ছিল প্যারেন্টস তারা কিন্তু যায়নি, কারণ তারা আগে থেকেই পড়াচ্ছিলেন, তারা যায়নি, তাদের একটা রুটিন আছে। তো দিদি ভাই বলেন আমার ছেলেকে নিয়ে জানো বোন আমি যাই পরের দিন। তো গিয়ে আমি জানতাম না যে আর কেউ আসবে না। তো স্যার যে ছিলেন উনি আমার ছেলেকে বাড়িতে বসিয়ে আমাকে বললো আপনি 1 ঘন্টা কোথাও বাইরে হাঁটাহাঁটি করেন, 1 ঘন্টা পর এসে নিয়ে যাবেন। তো আমি স্যারকে বললাম যে স্যার আমি তো কোনো কপি নিয়ে আসিনি যে ও প্র্যাকটিস করবে। স্যার বললো অসুবিধা নেই, আমার কাছে আছে, আমি ওকে কিছু আজকে অঙ্ক শেখাবো যেগুলো ওর খুব কাজে দেবে। এটা শুধু একটা ক্লাস 8-এর জন্য না, আমি ওকে কিছু জিনিস বোঝাবো। তো সেখানে দিদিভাই বললো ঠিক আছে। দিদিভাই বলছে আমি আমার ছেলেকে কোচিংয়ে স্যারের কাছে দিয়ে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছি, কোথায় যাব, একা একা তো হাঁটা সম্ভব না, তারপরেও হচ্ছে রাস্তাটা এতটাই ফাঁকা থাকে, যেটা দিনের বেলা ফাঁকা থাকে রাতের বেলা তো কোনো প্রশ্নই নেই। আর সব থেকে একটা মেয়ে মানুষ, আর ভয় ভয় একটু লাগছে, মানুষজনের ভয়, কারণ ক্যান্টনমেন্ট এলাকা তো ওখানে আগেও অনেক রকম ঘটনা ঘটেছে। সেখানে গিয়ে দিদি ভাই একা হেঁটে হেঁটে গঙ্গার ধার থেকে, মানে রাস্তা ওখান থেকে হেঁটে হেঁটে দিদিভাই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে। দিদিভাই বলছে যদি গঙ্গার ঘাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, যদিও গঙ্গার ঘাটে গেলে পারে প্রচুর লোকজন মানুষ আমি ওখানে দেখতেই পারবো, তো আমার ওই ফাঁকা রাস্তাটা যেতে একটু ভয় লাগছে। তো দিদিভাই বলছে এতটাই রাস্তা ফাঁকা আর এতটাই নিরিবিলি, একটা যদি তুমি পথ চলতে পেছনে তো যদি একটা পাতাও পড়ে, কারণ ক্যান্টনমেন্ট এলাকা তো প্রচন্ড বড় বড় গাছ, ওইদিকে অনেক গাছ, নানা রকমের খুব ভালো দামি দামি গাছ আছে। তো গাছের পাতা যদি পথ চলতে পেছনে পড়ে, একটা শুকনো পাতা, সেই আওয়াজটাও কিন্তু পাবে খুব ভালো করে। সেরকম ভাবে আমি একা একা যাচ্ছি, একটা লোক নেই। একজন দেখলাম সামনে দিয়ে আসছে বাইক নিয়ে, পাশ কাটিয়ে চলে গেল আমাকে দেখতে দেখতে। আমার প্রচন্ড ভয় লাগছিল। আমার কিন্তু সত্যি কথা বলতে ভূত পেতের ভয় লাগছে না, একটা ছমছমে পরিবেশ, সত্যি চারপাশে পুরো ফাঁকা, তবে কিন্তু লাইট চারদিকে একদম ভর্তি লাইট। আর সব থেকে বড় কথা, আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার মনে হচ্ছে, জানি না আমার মনের ভুল ছিল কি এটা সত্যি কি আমি জানি না, আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি তখন লক্ষ্য করছি আমার পেছনে মনে হচ্ছে পা ঘেঁষে ঘেঁষে কেউ আসছে। হ্যাঁ, পা ঘেঁষে ঘেঁষে, পায়ের যেরকম জুতো পরে যদি কেউ পা ঘষতে ঘষতে রাস্তা দিয়ে আসে, ঠিক ওরকম শব্দ আমি পাচ্ছি। আর বারবার পেছনে তাকাচ্ছি, বারবার করে পেছনে তাকাচ্ছি। এটা স্বাভাবিক, কারণ আমার তো ভয় লাগছে। আমি ভাবছি যে রাস্তায় তো কেউ নেই, তাহলে এরকম আওয়াজ হচ্ছে কেন। আর সত্যি কথা বলতে ওখানে না বড় বড় সব মানে বাংলো, বাংলো বলতে কি সব অফিসাররা আর্মিরা যারা থাকেন তাদের কিন্তু ওখানে সব ডিএসপি, আইপিএস, তারপরে কমিশনার, সবার ওখানে বাংলো বড় বড়, শুধু একটা করে গার্ড ওই বাংলোর ভিতরে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে। এমনি কিন্তু রাস্তা পুরো ফাঁকা, লোকজন কিছু নেই। তো সেখানে বারবার ওরকম পা ঘেঁষে ঘেঁষে মানে কেউ আসার শব্দ হচ্ছে, আর মনে হচ্ছে সে আমার সাথে সাথেই আসছে, আমার থেকে অনেক দূরে না, মনে হচ্ছে আমার সাথে সাথে কেউ যাচ্ছে। প্রচন্ড ভয় লাগে। আমি একটা সাইডে ব্যাগ নিয়েছিলাম, ব্যাগটা কোনো রকমে হাত দিয়ে কাদের কাছে চেপে ধরি, দিয়ে আমি মানে হাঁটছি না দৌড়াচ্ছি বলতে পারবো না, সেই বিভৎস জোরে আমি তাড়াতাড়ি হাঁটছি, মানে দৌড়ানোর মতনই এক প্রায় বলতে পারি। তো আমি যখন যাচ্ছি, তো ওই রাস্তাটা যেতে যেতে একটা টার্নিং পড়ে, ঠিক টার্নিং এর মুখটায় আমি দেখলাম আমার পাশ থেকে একজন মানে কিরকম বলবো, ওই 60-62 বছর বয়সী একজন লোক, পা ওরকম ঘেঁষতে ঘেঁষতে দেখি আমার পাশ থেকে আমাকে মানে ছেড়ে দিয়ে রাস্তায় উনি পাশ কাটিয়ে চলে গেল। তো যেই গলিটার ভিতর ঢুকলো, ওই গলিটার ভিতরে কোনো আলো নেই, কোনো আলো নেই, আর পুরোটা গাছগাছালি ভর্তি। মানে উনি ওই টার্নিংটা নিয়ে যে রাস্তাটার গলিতে ঢুকে গেল, আমি ওখানে মানে থতমতকে দাঁড়িয়ে পড়েছি। আর এটা স্বাভাবিক, কারণ আমি যে বারবার পেছনে দেখছি, যদি সেটা কোনো মানুষ হতো তাহলে পরে তো আমি তো তাকে দেখতে পারতাম, কারণ আমি তো বুঝতে পারছি পা ঘেঁষে ঘেঁষে কেউ আসছে আমার সাথে সাথে। আর যদি সেটা মানুষই হতো, আমি তো বারবার পেছনে তাকাচ্ছি, তাহলে তো আমি তাকে দেখতে পারতাম। কিন্তু আমি কাউকে দেখতে পারিনি, পেছনে কেউ ছিল না, কেউ না। কিন্তু ওই টার্নিংটা যেখান থেকে আমি মোড়টা ঘুরবো, মানে গঙ্গার ঘাটে যাওয়ার, ওখান থেকে একটা সরু গলি আছে, ওখান থেকে দেখলাম আমাকে পাশ কাটিয়ে লোকটা গলিতে ঢুকে গেল আর আমাকে কভার করে, আমি থতমতকে দাঁড়িয়ে পড়ি।
তারপর আমি যখন গলির দিকে তাকাচ্ছি যে লোকটা কোথায় গেল, অন্ধকার গলি, শুধু গাছ গাছ আর কিচ্ছু নেই, দেখলাম কিছুটা গিয়ে লোকটা আমার চোখের সামনে পুরোটাই ভ্যানিস, পুরো মিলিয়ে গেল, লোকটা আর নেই ওখানে। আমি আদৌ জানি না যে আমি ভয় পাচ্ছিলাম বলে আমার সাথে সাথে কেউ আসছিল, কি কোনো ভালো জিনিস ছিল, কি কোনো ওটা খারাপ জিনিস ছিল, কি সে যেতে যেতে আমাকে বলে গেল মানে কেউ ছিল, মানে সে যেই হোক, মানুষ তো একদমই না, সে মানুষ তো হতেই পারে না। এই অভিজ্ঞতা আমাদের দিদিভাইয়ের ব্যারাকপুরেই বাড়ি। দিদিভাই এই ঘটনাটা আমাকে শেয়ার করে। দিদিভাই বলে আমি কি বলবো, মানে সেদিন আমি প্রচন্ড ভয় পাই। তারপর থেকে সবার নাম্বার নিয়ে আসি, যারা যারা পড়াতে নিয়ে আসতো সব গার্জেনদের নাম্বার নিয়ে আসি। এবার সবাইকে ফোন করে জিজ্ঞাসা করতাম, এই তুমি যাবে তো, তোমার মেয়ে যাবে তো, তোমার ছেলে যাবে তো, তাহলে আমি আজকে নিয়ে যাবো ছেলেকে। যখনই দুজন একজন গেলে আমি যেতাম, কারণ তার সাথে থাকতে পারবো। তাকে জিজ্ঞাসা করতাম তুমি থাকবে তো, ওয়েট করবে তো, চলে আসবে না তো, আমি নিয়ে যেতাম। এরকম করে করে আমি ছেলেকে ওখানে ওই 3-4 মাস পড়াই। পড়ানোর পর আমি ঠিক সুবিধা বুঝতাম না, মানে আমার না কিরকম একটা ছমছমে পরিবেশ লাগতো, মনে হতো যেন সবার মাঝখানে কেউ আমাকে নোটিস করছে, কেউ আমাকে খুব ভালো করে নোটিস করছে, মানে সবসময় আমার এরকম মনে হতো। তো আমি তারপরে ছেলেকে ওখান থেকে পড়াটা ছাড়িয়ে নিই। এটা ছিল প্রথম আমাদের ঘটনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দ্বিতীয় ঘটনাটা তোমাদেরকে বলবো, এই ঘটনাটা আসে ভেদারগঞ্জ থেকে। আমাদের এই ঘটনাটা একজন পাঠান, তিনি হচ্ছে পেশায় একজন গাড়ি ড্রাইভার, 4 চাকা চালান। উনি সেই দাদা বলেন আমার নাম হচ্ছে দীপক হালদার। আমাদের দীপক দাদাভাই বলেন আমি 4 হুইলার গাড়ি চালাই, স্কুলের গাড়ি সকালবেলা চালাই, স্কুলের মানে বাচ্চাদের নিয়ে যাই, পোলকার যেগুলো। তারপর ওই গাড়িটা আমারই পার্সোনাল গাড়ি, সেই গাড়িটা নিয়েই আমি যখন টুকটাক কোনো জায়গায় ভাড়া আসে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, অথবা কোনো লোক কোনো জায়গায় যাবে, আমি ওরকম মোটামুটি ভাড়া খাটি। সেরকম ভাবেই একটা ঘটনা ফেদারগঞ্জে ঘটে। সেটা হচ্ছে আমরা যেখানে থাকি ওখানটা মোটামুটি বেশ ভালো লোকজন, চারপাশে বাড়ি ঘর, মানে একদম শহর মতো। কিন্তু ওখান থেকে আমাদের পাশে একজন থাকেন কাকু, খুব ভালো, মানে আমাদের সাথে রিলেশন। কাকু আমাকে বললো দীপক আমি একটুখানি তোর সাথে কথা বলবো, আমার ছেলে বৌমার নতুন বিয়ে হয়েছে, বৌমার বাড়ি একটুখানি যাবে, তো তুই নিয়ে যাবি? আমি বললাম হ্যাঁ, কেন নিয়ে যাবো না। তখন বললো ঠিক আছে, আমি তো জানি পাড়ায় আমাদের একটা গাড়ি আছে, তোর কথা বলছিলাম ছেলেকে, তা তুই নিয়ে যাবি, কত ভাড়া নিবি। তো যাই হোক ওই কাকুর সাথে সেরকম তো আর টাকা চাওয়া যায় না, পাড়ারই কাকু। তো যাই হোক কথাবার্তা হলো। তারপর কাকু ঠিকানাটা দিল। জায়গাটা হচ্ছে আমাদের যে বাড়ি ওখান থেকে মোটামুটি যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আমি কাকুকে বললাম আপনার ছেলে বৌমা কখন যাবে। তো ছেলেকেও আমি খুব ভালো করে চিনি, বন্ধু বান্ধবের মতনই। তো কাকু বললো ওই ধর 4টের দিকে বেরোবে, বিকেল 4টের দিকে। বিকেল 4টে বেরোলে মোটামুটি 6টা 6:30টার মধ্যে আমি শ্বশুর বাড়িতে, ওনার ছেলে শ্বশুর বাড়িতে দিয়ে আমি রিটার্ন ব্যাক করবো, চলে আসবো 9টা 9:30টার মধ্যে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কাকু আমাকে বারবার করে বললো আজকেই কিন্তু বিকেল 4টের সময় তুই কিন্তু আমার বাড়ির সামনে চলে আসছিস গলিতে, ঠিক আছে? তাহলে কিন্তু তোর ফোন নাম্বারটা আমি নিলাম না। তো আমি কাকুকে বললাম ঠিক আছে কাকু, তোমায় চিন্তা করতে হবে না, আমি চলে যাবো। সেরকম ভাবে আমি 4টের সময় ওনার বাড়ির গলির সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। 4:15 দেখলাম ওনার ছেলে আর বৌমা আসলো, গাড়িতে তুললাম, যাবে তারা শ্বশুর বাড়ি, নতুন বিয়ে হয়েছে ছেলে, আমি নিয়ে যাচ্ছি। হঠাৎ করে কি দুর্ভাগ্যবশত সকাল থেকেই গাড়িটা একটুখানি ডিস্টার্ব করছিল আমাকে, জানতাম না যে ওরকম হবে। তো আমার গাড়ির বিয়ারিংটা ভেঙে যায়, গাড়ির বিয়ারিংটা ভাঙলো। এবার সেখানে তো এক গাড়ি টাকারও ব্যাপার আছে, মানে 4 হুইলার গাড়ি, সেখানে বিয়ারিং ভাঙা মানে বিশাল টাকার একটা ধাক্কা, বড় সড়ো মাপের। তো কদিন ধরে বুঝতে পারছিলাম গাড়িটা আমাকে জ্বালাচ্ছে। যাই হোক তারপর আমি কি করব কিছু না বুঝে পেয়ে একটা গ্যারাজে আমি গাড়িটাকে ঢোকালাম। তো ওনার যে কাকুর ছেলে বৌমা, তো তাকে বললাম যে তুমি একটা কাজ করো না, তুমি বৌদিকে নিয়ে একটা অন্য গাড়ি আমি করে দিচ্ছি, তুমি চলে যাও। তো বললো যে না অসুবিধা নেই, সময় লাগলে কোনো অসুবিধা নেই, শ্বশুর বাড়ি তো যাচ্ছি, যত দেরি করে যাব নতুন শ্বশুর বাড়িতে তত আদর পাওয়া যাবে, ঠিক আছে তুমি গাড়ি সারিয়ে নাও। সেরকমই ওরা গাড়িতেই বসেছিল। গাড়িটা সারাতে সারাতে আমার মোটামুটি সন্ধ্যে 7টা বেজে যায়। তারপর ওখান থেকে নিয়ে তাদেরকে যখন আমি নিয়ে যাই, সত্যি কথা বলতে মেয়েটির বাড়ি, মানে যে কাকু ছেলে শ্বশুর বাড়ি, পুরো একটা গ্রামের ভেতরে, বাড়ি ঘর ভালো, মানে দোতলা বাড়ি ঘর, মানে
সুন্দর টিপটাপ, কিন্তু গ্রামের ভেতরে বাড়িটা। তো যখন যাচ্ছি রাস্তা আমাকে মেয়েটা বলে দিচ্ছে, মানে বৌদি আমাকে বলে দিচ্ছে, কারণ আমি তো আগে কোনো সময় যাইনি। আমি যাচ্ছি যখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার হেডলাইট ছাড়া রাস্তায় কোনো একটা পোস্ট নেই, কোনো একটা মানে লাইটের ব্যবস্থা নেই। ওই হেডলাইটের আলোতেই রাস্তায় আমি দেখতে পাচ্ছি সামনে কি পড়ছে, এছাড়া কোনো রকম আলো নেই। তো যাই হোক, আমি ঠাকুরের নাম নিতে নিতে গেলাম। যখন আমি কাকুর ছেলের বৌমার বাড়িতে যাই, মানে শ্বশুর বাড়িতে, তখন মোটামুটি ঘড়িতে 9টা বেজে গেছে। তো যেতে এসে কোনো মতে ছাড়বে না, কারণ পাড়ারই ছেলে। আমাকে বলছে, না দীপক দা এরকম করলে হবে না, তুমি আজকে আমার বাড়িতে এসো, বিয়েতেও নেমন্তন্ন করা হয়নি, যাই হোক তুমি এখন খাওয়া দাওয়া করে যাবে। এবার না খাওয়া দাওয়া করতে হবে, আমি তো শুনেই মানে আমার তো খেতে খুব ভালো লাগে, খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু বিষয়টা ওই যে রাস্তায় একটা লাইট নেই, তারপর যত রাত হবে ফিরতেও আমার অসুবিধা হবে, তারপরে পুরোটা বাস ঝাড়ের ভিতর দিয়ে রাস্তা, কোথাও কি ভয় ভয় লাগছে। যাই হোক, অনেক করে বলে আমি তো না না করে কোনো মতে ছাড়লো না। লাস্টে দেখলাম বাড়িতে বেশ বড় করে আয়োজন হয়েছে, কারণ ছেলে, বৌমা মানে মেয়ে আর জামাই গেছে বলে কথা, সেখানে তো অনুষ্ঠান হবে, নতুন বিয়ে হয়েছে। দেখলাম নাকি চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি। এক থালা বিরিয়ানি, তারপরে 4টে রসগোল্লা, অনেক কিছু সেই রাজকীয় খাবার সাজিয়ে আমাকে দিয়েছে। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে না না করতে করতে খাবারগুলো খেয়ে ফেললাম। খাবার পর আমি টাকা দিয়ে দেয় আমাকে, দিয়ে আমাকে বললো, দীপক দা দেখে দেখে চলে যাবে, ঠিক আছে, তুমি আমার নাম্বারটা রাখো, যদি পথে কোনো রকম, কেন আসার সময় গাড়িটা খারাপ হয়েছে জানে, যদি যেতে গিয়ে গাড়ি কোনো ট্রাভেল দেখা দেয়, তুমি আমাকে অবশ্যই কিন্তু ইনফর্ম করো। আমি বললাম, না না কোনো অসুবিধা না, আমি চলে যাবো। যাই হোক, ওখান থেকে কথা কথা বলে যখন বেরোই তখন মোটামুটি 11টা বাজে, রাত 11টা। আর সেদিন আমি জানতাম না সেদিনকে ছিল পূর্ণিমা, আমি জানতাম না পূর্ণিমা মানে পরের দিন, তার আগের দিন তো পূর্ণিমার একটা ইয়েটা পড়েই যায়। তো যাই হোক, সেদিনকে বিকালে সন্ধ্যেবেলা এরকম পূর্ণিমাটা পড়ে গেছিল, আমি জানতাম না। পরের দিন আরো মেয়ে জামাই গেছে, বাড়িতে লক্ষ্মী পুজো আছে, পূর্ণিমায় নারায়ণ পুজো আছে, যেটা আমি পরে জানি। তো যাই হোক, আমি যখন গাড়ি ফেরত করছি, মানে আমি যখন গাড়ি নিয়ে ফিরছি, ঠিক ওই যে বাঁশ বাগানের ঝাড়, ওর ভিতর দিয়ে আমি গাড়ি নিয়ে আসছি। অদ্ভুত ভাবে কি বলবো, আমার আগে দেখছি হেডলাইটের আলোতে, আমি মানে যে আমার গাড়ির হেডলাইটটা জ্বলছে, আমি দেখছি রাস্তা দিয়ে একজন সাইকেল নিয়ে খুব তাড়াতাড়ি আমার আগে আগে যাচ্ছে সাইকেল নিয়ে। তা আমি ভাবলাম, যাক বাবা, গ্রামেরই কোনো লোক হবে, দেখো এদের হ্যাবিট হয়ে গেছে থেকে দেখে এই বাস ঝাড়ের ভেতর দিয়ে রাত 11টার সময় কোথাও যাচ্ছে সাইকেল নিয়ে, তাও সাইকেলে একটা আলো নেই, রাস্তা সেরকম ভালো না। ও যে কিভাবে যাচ্ছে, আমি ভাবছি যে যাকে ও আগে আগে যাক, ওকে আমি পাশ কাটিয়ে যাবো না। একটা মানুষকে যদি আমি রাস্তায় সাহায্য করি তাতে কি অসুবিধা আছে, আমি তো রাস্তায় যাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমি ওর পেছনে গেলে আমার গাড়ির হেডলাইটটা রাস্তায় পড়ছে, তাহলে ওই যে সাইকেল চালক তারও সুবিধা হবে, আলোয় আলোয় দেখে দেখে চলে যাবে। আর আমিও একা হব না, আমিও ভাববো যে একটা সঙ্গী পথে পেয়েছি, হোক না সে অচেনা, তা আমিও তার পেছনে পেছনে যাচ্ছি। অদ্ভুত ভাবে একটা ঘটনা ঘটলো, যেটা আমি এখন বলছি, আমাদের দীপক দাদাভাই বলে, আমি যে আপনাকে বলছি না, আমার এখনই গায়ে কাঁটা দিচ্ছে, আমি জীবনেও আর ওই রাস্তায় কোনোদিন ভুল করেও যাব না। আমি দেখলাম আমার আগে যে সাইকেল চালকটা যাচ্ছে সাইকেলটা নিয়ে, আমি তাকে আলো দিতে দিতে যাচ্ছি আস্তে আস্তে তার পেছনে, আমি পাশ কাটিয়ে চলে যেতে পারি, কিন্তু আমার ওই যে বাসঝাড়, অনেকটা কিন্তু বাসঝাড় রাস্তা, তো আমি যাচ্ছি, হঠাৎ দেখলাম সাইকেল নিয়ে যাচ্ছে লোকটি, আনুমানিক কত হবে, 35-36 বছর হবে, সাইকেল নিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে গেল হট করে। আমি ভাবলাম, এই রে গেল, মনে হয় রাস্তায় আপনা খাবনা, তো হয়তো চাকা ডিসব্যালেন্স হয়েছে, পড়ে গেছে। পড়ে যেতেই অদ্ভুত ভাবে, আমি তো অনেকটা দূরে রয়েছি, আমি দেখছি আস্তে আস্তে যখন গাড়িটা আমি নিয়ে আসছি, যে হয়তো উঠে যাবে বা আমি গিয়ে কথা বলবো, তো আমি আস্তে আস্তে আনছি, কারণ আলোটা তো জ্বলছে। আমি লক্ষ্য করলাম সাইকেলটা নিয়ে জাস্ট রাস্তায় যে একটা সাইড হয়ে পড়লো, দেখছি জঙ্গলের দিকে, মানে ওই যে বাস ঝাড়ের দিকে, দেখছি সেটা ম্যাগনেটের মতো ঘেসে ঘেসে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়? সাইকেল নিয়ে সে উঠে দাঁড়ায়নি, সে বেচারা শুধু রাস্তায় এক সাইড হয়ে পড়েছে, সাইকেল সহকারে ওকে যেন
কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে। আর ও দেখছি সমানে মানে সাইকেল ছাড়ছে না, কিন্তু চিৎকার পাচ্ছে, মানে একটা হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল ধরে একটা হাত দিয়ে চিৎকার পাচ্ছে, মানে আমার দিকে করে, মানে সে সাহায্য চাইছে। আমি বিষয়টা না প্রথমে বুঝিনি, তারপর বলছি আরে ওকে তো বাঁশবাগানের দিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, কে টেনে নিয়ে যাবে বাঁশবাগানের ভিতর। তখন তো এই বিষয়টা বুঝি, আমি তাড়াহুড়ো করে গাড়িটা জোরে করে এসে ওর পেছনে লাইটটা ওরকম জ্বলছে, দাঁড়িয়ে আমি সাথে সাথে সাইকেলটাকে নেবেই টেনে ধরি। তো তখন বলছি দাদা আমাকে বাঁচাও, দাদা দাদা আমাকে বাঁচাও। আমি তখন সাইকেল টেনে যখন ধরি তখন ওকে অদৃশ্য কিছু একটা ধরে যেটা টান ছিল সে ছেড়ে দেয়। আমি তখন ওকে বললাম আরে ভাই কি ব্যাপার, তুমি ওইদিকে এরকম ভাবে চলে যাচ্ছ কেন, আর এই রাতের বেলা অন্ধকারে তুমি কি কি ব্যাপার বলতো। আর ওর সাথে কথা বলবো কি, মানে আমি নিজেই তখন কাঁপছি, ওর যে কি অবস্থা সেটা তখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, আমি ভয়তে কাঁপছি। তখন ও আমাকে বলছে দাদা আমার সাইকেলটা তোলো দাদা, আমাকে একটু ধরো দাদা, আমাকে ছেড়ে তুমি যেও না দাদা, আমাকে ধরো। আমি বললাম না না তুমি ওঠো ওঠো। তারপর দেখলাম হাতটা ছুলে গেছে, রাস্তা তো খারাপ, হাতটা ছুলে গেছে, মানে ওকে তো ঘ্যাসটা ছিল, একটা হাত তো ওর এরকম সাইকেলের মধ্যে চেপে গেছে, একটা তো হ্যান্ডেল দিয়ে ধরেছিল, আমাকে ও ডাকছে, হাত ঘেসে ছাল উঠে গেছে রাস্তার সাথে, রক্ত বেরোচ্ছে। তো আমি তখন বললাম ভাই উঠো উঠো উঠো। হ্যাঁ, সাথে সাথে আমার গাড়িতে জল ছিল, গাড়ি থেকে জল দিয়ে ওর হাতে জল ঠল দিলাম, আমার তো হেডলাইটটা ঝুলছে গাড়ির ওখানে পুরো আলোয় আলো হয়ে রয়েছে। আমি ওকে বললাম ভাই তুমি আমার সাথে সাইকেল নিয়ে আস্তে আস্তে চলো, আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। ও কিছুতেই আমাকে ছাড়বে না, বলছে না দাদা আমার প্রচন্ড ভয় লাগছে, না দাদা কিছুতেই ছাড়বে না। এরকম দুজনে কথা বলতে বলতে হট করে দেখলাম একজন ভ্যান চালক দুজন লোক নিয়ে মানে ভ্যানের পেছনে বসে রয়েছে, হয়তো ওই রাস্তায় বাড়ি ফিরছে। তখন প্রায় 11:30 বেজে গেছে আনুমানিক। ওই সময় তো আমি প্রপার ঘড়ি দেখিনি, টাইমটা ঠিক বলতে পারবো না। তো দেখলাম তারা দুজন বলছে আরে কি হয়েছে রে, ওর নাম হচ্ছে রমেন, মানে যে পড়ে গেছে রাস্তায়, আমি তো চিনি না, তারা চেনে একই পাড়ার লোক। বলছে আরে রমেন তোর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন ওই ভ্যান চালকটা আমাকে বলছে দেখে গাড়ি চালাতে পারো না, নিশ্চয়ই তুমি ধাক্কা মেরেছো। তখন ওই যে ওরা ভেবেছে কি হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, ভেবেছে আমি হয়তো ধাক্কা ধাক্কা মেরেছি, আমি হয়তো ড্রিঙ্ক ফিঙ্ক করে আছি, ওরা এটা ভেবেছে ভ্যানওয়ালারা, মানে ভ্যান আর ভ্যানে যারা বসে রয়েছে দুজন। তখন আমি বললাম যে না দাদা আপনি ভুল ভাবছেন, আপনি ওনাকে জিজ্ঞাসা করুন, আপনাকে রমেন দাকে জিজ্ঞাসা করুন, উনি বলবে কি হয়েছে ওনার সাথে। তখন রমেন বলে যিনি ছিল যার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল একটু আগে, তখন উনি বলছে এই দাদা না থাকলে আজকে আমি মারা যেতাম, বুঝেছো। তখন বলছি কেন কি হয়েছে, বলছে আমি জানি না, আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, উনি নাইট ডিউটি করে কোনো একটা গোডাউনে বললো, বলছে আমি যাচ্ছিলাম গোডাউনে, তো রাত হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে, এইদিকে বুঝতেই পারলাম না পড়তে আমাকে অদৃশ্য কিছু আমাকে মানে কি বলবো, আমার যে জামাটা পেছনে ওই জামাটাকে ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, আমি সাইকেলটা ছাড়িনি যেহেতু সাইকেলটা লোয়া। তখন ওরা নিজেরা কথোপকথন করছে যে হ্যাঁ হালদার বাড়ির বউটা যবে থেকে মারা গেছে তবে থেকে আমাদের এই এই রাস্তা দিয়ে তো রাতের বেলা মানে সন্ধ্যের পর যাওয়াই যায় না। তখন আমি বললাম হালদার বাড়ির বউ মানে মানে দাদা কি বলছে, ওই সাইকেল চালক যিনি তাকে বলছি। তখন বলছে দাদা কি বলবো, আপনি একটুখানি ওই দিকে চলুন। তখন আমি গাড়ির পেছনে রেখেছিলাম, গাড়ির দিকে আসলাম, তখন আমাকে আস্তে আস্তে বললো যে ওই হালদার বাড়ির একটি বউ, বড় বউ, খুব সুন্দর দেখতে শুনতে ছিল। ওই আমাদের গ্রামের একটি নাম বলেছিল, ঠিক আমার গ্রামের নামটা মনে নেই, ওই গ্রামেই ওই রমেন বাবু থাকেন। বলছে ওই গ্রামে মানে ওনাদের বেশ জমি জায়গা ধান ক্ষেত মাঠ পুকুর সবই আছে। তো বড় বউটাকে দেখতে খুব সুন্দর ছিল, বড় বউটা অ্যাকচুয়ালি শহরের মেয়ে। তো ওই হালদার বাড়িতে বিয়ে হয়ে আসে, আসার পরে বউটার চরিত্র দোষ ছিল, মানে চরিত্র ঠিকঠাক ছিল না। গ্রামের অল্প অল্প বয়সী ছেলে, হ্যাঁ দেখলে বউটি একটুখানি মানে তাদের সাথে কথা বলতো, গায়ে ঘেঁষতো, স্বভাব ছিল সেরকমই। বউটি মানে ওনার ফিজিক্যাল একটা বিষয় ছিল যেটা ওনার স্বামীর সাথে ঠিকঠাক মতো আন্ডারস্ট্যান্ডিং হতো না, যার জন্য উনি সেই জিনিসটা মানে ঠিক মতো কাউকে বলতে পারতো না, এরকম করতো সবার সাথে পাড়ার মানে গ্রামের সব ছেলেদের সাথে। তো ওনার যে হাজবেন্ড উনি জমি জায়গা মানে প্রচুর, ওনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, উনি বেশ দাপটে একজন মানুষ এখনো আছেন। ওনার হাজবেন্ড উনি একদিন ওনার বউকে খুব মারধর করে রেগে গিয়ে। তো যখন মারধর করে বউটা রাগে গিয়ে বাড়িতে
গলায় দড়ি দেয়। আর গলায় দড়ি দিয়ে মরার পর থেকে ওই বউটার আত্মা নাকি ওইখানে থাকে। এইটা ওই রমেন বাবু যিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন উনি এই কথাটা আমাকে বলে ওইখানে দাঁড়িয়ে। তো দেখলাম তার সাথে আরো যে 3 জন ছিল, মানে ওই ভ্যান চালকের সাথে 2 জন যাত্রী ছিল, তারাও দেখলাম একই কথা আলোচনা করছে, যেটা সত্যি বাস্তব। তো আমি বাবা শুনে দুক্কা দুক্কা করে আমি ওই ভ্যান চালকের সাথে ওই রমেন বাবুকে বললাম, আপনি কাজে মানে গোডাউনে যান, নালে ওনার সাথে বাড়ি চলে যান, একই গ্রামের লোক, আমি বাবা বেরিয়ে যাই। তখন প্রায় অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আমি আর কোনো কিছু না পেছনে তাকিয়ে সোজা গাড়ি ওখান থেকে হাই স্পিডে তুলি, যা আসবে মেরে উড়িয়ে দেবো, রাতের বেলা যা হবে হবে, থানা পুলিশ, আমি আর দাঁড়াবো না, ওখান থেকে সোজা বাড়ি। মানে এটাই ছিল আমাদের দীপক দাদাভাইয়ের একটা জীবনের সত্য ঘটনা। দাদাভাই বলে এত গাড়ি আমি নিয়ে এত অনুষ্ঠান বাড়ি, শ্মশান বাড়ি, হসপিটাল এত কিছু করি, আমার সাথে এরকম কোনো রকম ঘটনা সচক্ষে ঘটেনি। কিন্তু আমি যা দেখেছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। লোকে হয়তো বলবে এটা আবার সম্ভব নাকি, আমি নিজে দেখেছি মানুষটা রাস্তায় পড়ে যেতে তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, সে আবার সাইকেলে কিন্তু রয়েছে, সাইকেল ছাড়িনি, সাইকেল সহকারে চলে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, যাই হোক, আমাদের 2 নম্বর ঘটনাও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এবার 3 নম্বর ঘটনায় যাব, যে ঘটনাটা ঘটে হচ্ছে বকখালিতে। খুব প্রিয় একটা আমার জায়গা বকখালি। তো বকখালিতে ঘটনাটা ঘটে, আমাদেরকে এই ঘটনাটা এক দাদাভাই শেয়ার করেন। দাদাভাই বলেন 2022-এ আমি, আমার বউ, আমার এক ছেলেকে নিয়ে আমি বকখালি ঘুরতে যাই। আর বকখালির এই ঘটনা মানে যেটা ঘটেছিল, দাদাভাই বলেন এরকম ঘটনা আমি ইউটিউবেও সার্চ করে দেখেছি যে বকখালিতে সত্যি মানে এরকম আছে, এরকম জায়গা আছে যেখানে ভুতুড়ে জায়গা, মানে না যাওয়াটাই ভালো, প্রাণের দায় নিয়ে ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেরকমই আমরা একটা সি বিচে যাই, যেই নামটা দাদাভাই হাইড করেছে। দাদাভাই বলেছেন ওখানে আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে তখন 8 বছর বয়স, আমরা 2022-এ ঘুরতে যাই বকখালি। আর বকখালি জায়গাটা হচ্ছে খুব একটা এক্সপেন্সিভ না, আর মোটামুটি খুব শান্ত পরিবেশ। খুব অল্প খরচার মধ্যে 1 সপ্তাহ কি 7-8 দিন তুমি খুব ভালোভাবে ওখানে কাটিয়ে আসতে পারবে। তো সেরকম ভাবে আমরা মোটামুটি দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় ঘুরেছি। ছোট একদম কম পয়সার মধ্যে ট্যুর করতে গেলে ওইটাই মনে হয় খুব একটা ভালো জায়গা, ফাঁকা জায়গা। তো সেখানে আমি আমার বউকে নিয়ে যাই। যাওয়ার পর আমরা মোটামুটি ভালো একটা ঘর নিই, খুব কম টাকা ভাড়া নেয় রুমটা। তো দেখলাম মোটামুটি সব ওখানে যে হোটেলগুলো আছে, হোটেলগুলো খুবই ভালো, সুন্দর সাজানো গোছানো, সব রকম ফেসিলিটি আছে, কিন্তু রুম রেট খুব একটা হাই না। তো আমরা সেরকমই দেখে একটি রুম নিই। তো খাওয়া দাওয়া করে ওই দুপুর বেলায় মোটামুটি তখন 3:30 বাজে, গরমের সময়, কিন্তু ছাতা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে সি বিচের ধারে যাই। আমার মিসেস বলল যে ঘুরতে এসে ঘরে থাকতে ভালো লাগে না, চলো না একটু সমুদ্রের কাছে যাই। তো আমি বললাম থাকবো তো 3-4 দিন, কালকে গেলে হয় না সকালে? বললো না না চলো তো, কলকাতা থেকে আর আসতে কতক্ষণ লাগে, 3.5-4 ঘন্টা, এইটুকুনি সময় বসে আমাদের ট্রেনে অতটা শরীর ক্লান্ত হয়নি, চলো না, আমার খুব যেতে ইচ্ছা করছে। তো এত করে যখন আমার ওয়াইফ বললো, আমি বললাম চলো। তো আমার ওয়াইফকে নিয়ে, ছেলেকে নিয়ে আমি সমুদ্রের ধারে যাই। তো দেখলাম প্রচন্ড গরম, আর হাওয়া চলছে ভালো কিন্তু গরম। তা ওখানে আমার বউ বললো যে একটু আইসক্রিম খাবো। তো এমনি সমুদ্রের ধারে তো আইসক্রিম, ফুচকা এগুলো তো বিক্রি হয়। তো আমরা বললাম ঠিক আছে। আমি তখন বললাম বউকে ঠিক আছে খাও। তো ছেলে আর বউ আইসক্রিম খাওয়ার পর আবার একটু মাছ ভাজা, মানে ফিশ ফ্রাই খেতে খুব ইচ্ছা করলো। আর সমুদ্র ধারে ঘুরতে যাব, সেখানে গিয়ে ফিশ ফ্রাই খাবো না, এটা তো কখনো হতে পারে না। তো আমি তখন আমার মিসেসকে বললাম যে দেখো, তাহলে কিন্তু এখন কিন্তু হোটেলের দিকে যাচ্ছি না, ঠিক আছে? তোমরা আইসক্রিম খেতে এসছো, খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু ফিশ ফ্রাই খাবো, তারপরে কিন্তু হোটেলে ফিরবো। তো আমার তখন মিসেস বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফিশ ফ্রাই খাবে, কিন্তু ফিশ ফ্রাইয়ের দোকানগুলো কখন খুলবে? দুপুরবেলা তো সব বন্ধ থাকে, একদম খাকা কুচ্ছ রোদ। তো ওখানে একটি চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম। তো তারা বলল যে ওই 5:30টার দিকে খোলে, তাড়াতাড়ি খুলে দেবে, কোনো অসুবিধা, সূর্যটা হালকা মানে
আলোটা কমলেই দোকানগুলো খুলতে শুরু করে। তো বললাম ঠিক আছে, ঘোরাঘুরি করছি, করতে করতে মোটামুটি 5টা বাজে। দেখলাম একটি একদম কোণে চেয়ার পাতা থাকে তো সি বিচের ধারে বসার জন্য, কারণ ওখানে তো স্নান করার কোনো রকম ইয়ে নেই, কারণ স্রোত নেই ওখানে। তো একদম ধারে দেখলাম একটি দোকান খুলছে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে বললাম যে কি বৌদি, একজন মহিলা। আমি বললাম কি বৌদি, এটা কি মাছের দোকান? বলছে হ্যাঁ দাদা ভাই, এটা মাছের দোকান, আপনি কি মাছ ভাজা খাবেন? আমি বললাম হ্যাঁ খাবো বলেই তো এতক্ষণ ধরে ঘুরছি, সবই তো দোকান বন্ধ, কখন খুলবেন? বলছে এই 30 মিনিট সময় দেন, একটু গুছাতে হবে তো সবকিছু, তারপরে উনুন ধরাবো, উনুনে রান্না করে আসলে, মানে ফ্রাই ট্রাই করে। বলে উনুন টুনুন ধরিয়ে নিই, তারপরে আমরা ঠিক আছে। তো বুঝে গেলাম ওই 30 মিনিট মানে আরো 1 ঘন্টা, মানে 6টা বাজবে। তো তখন আমি আবার আমার ছেলে বউ চেয়ারে বসেছিল, আসলাম। এসে আমার বউ বললো কি গো, তোমার মাছ ভাজা হলো? আমি বললাম না, বাড়িতে যেতে পারবে না, মাছ ভাজা আরো দেরি আছে, 1 ঘন্টা লাগবে। বললাম না না, আমার তো বেশ ভালো লাগছে, যাবো না। তো তখন আমি আমার মিসেসকে বললাম, এক জায়গায় বসে বসে কি ভালো লাগছে বলো তো, এক তো সমুদ্র, ওই জল আসছে আর জল রিটার্ন যাচ্ছে, আসছে আর রিটার্ন যাচ্ছে, ওই তো বসে বসে দেখছো, লোকজনও সেরকম নেই, চলো না একটু হাঁটি। তো তখন আমার মিসেস বললো হ্যাঁ চলো, সত্যি বসে থাকবো কেন, বলো চলো হাঁটি। তো ছেলে একা একা দৌড়াচ্ছে, খেলা করছে, আমি আমার মিসেস দুজনে কথা বলতে বলতে ওইখান থেকে প্রায় অনেকটা চলে যাই, যেই দিকটা না সত্যি কথা বলতে লক্ষ্য করিনি, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলতে যখন আসি পুরো রোদ ছিল 3:30 বেলা, তারপরে দুপুর 3:30 দিয়ে ওই যখন 5টা বেজে গেছে, তখন সূর্যের আলোটা আছে হালকা, আর খুব পরিবেশটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, মৃদু একটা ঠান্ডা বাতাস দিচ্ছে। আর কথা বলতে বলতে যাচ্ছি, আর জুতোগুলো খুলে হাতে নিয়েছি, বালির মধ্যে দিয়ে অপূর্ব একটা ফিল হচ্ছে তখন, মানে সেই অনুভূতি বলতে পারবো না। কথা বলতে বলতে জানি না অনেকটা দূরে চলে যাই, যেই দিকে দেখছি কোনো মানুষজন নেই, ওইদিকে দেখছি কোনো হোটেলের ব্যবস্থা নেই, পুরোটাই না সেই কাটা গাছ, ঝিরিঝিরি পাতা, আমি নাম জানি না, ঝিরিঝিরি লতানো পতানো মানে গাছগুলো, আর কাটা, বেশ কাটা কাটা গাছ ভর্তি এক ধার দিয়ে, মানে সমুদ্রের ধারটায়। তো আমরা বালির উপর দিয়ে হাঁটছি, আমার মিসেস হট করে আমাকে বললো এই একটু দাঁড়াও না, অনেকক্ষণ ধরে হাঁটছি তো, কখন বেরিয়েছি বলো তো, হোটেল থেকে একটু বাথরুম করে আসি। আমি আবার বললাম দেখো লোকজন তো নেই, ঝোপে ঝাড়ে ঢুকো না, একটু ধার করে তুমি করে নাও। বলে আমি আর ছেলে একটু সমুদ্রের ধারে এগিয়ে যাই, আমার মিসেস ওই ঝোপের পাশে গিয়ে বাথরুম করছে, আমি আমার ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে খেলা করছি, দৌড়াচ্ছি। তো দেখলাম আমার মিসেসকে বললাম কি গো হলো? হ্যাঁ, তো আমার মিসেস দেখলাম কোনো রকম কথা বললো না, দেখলাম ও আসলো, তারপরে এসেই দেখছি চুপচাপ হয়ে গেছে। আমি তখন বললাম কি গো, কথা বলছো না কেন, চুপচাপ হয়ে রয়েছো, কি হলো? ভালো লাগছে না শরীর? চলো তাহলে মাছ খাবো না, চলো কালকে এসে খাবো, নাহলে আমি তোমাদের হোটেলের রুমে রেখে দিয়ে আরো পরে আসবো, খাবারটাও নিয়ে যাবো রাতে, আর মাছ ভাজা নিয়ে যাবো। তো আমার তখন মিসেস বলছে জানো, আমার না খুব ভয় লাগছে। আমি বললাম ভয় লাগছে কেন, ভয় লাগবে কেন, এখনো তো পুরো অন্ধকার হয়নি, ভয় লাগবে কেন? আর অন্ধকার তখনও হয়নি, কিন্তু তখনও কিন্তু একদম মানে সন্ধে নামছে, তখন ভালো মানে আলো আছে, ঠিক আছে। আর ওই দিকটা যদিও আলো নেই, ওই দিকটা পুরোটাই অন্ধকার। তো তখন আমার মিসেস বলছে জানো তো, ওইখানে না আমি গেলাম বাথরুমে, ওখানে না একটা না মাথা পড়ে রয়েছে। মাথা কিসের মাথা? মানুষের। বলছে হ্যাঁ মানুষের মাথা। আমি যে কি বলছো গো, মানুষের মাথা মানে মার্ডার ফাটার করে ফেলে গেছে নাকি? বলছে জানি না গো, ওখানে না একটা দেখলাম আমি কঙ্কালের মাথা। আমি বলছি ও তাই বলো, কঙ্কালের মাথা? হ্যাঁ মনে হয় জলে টলে ভেসে এসছে, চলো চলো চলো। মানে ওই জিনিসটা নিয়ে সত্যি কথা বলতে আর কথা বাড়াইনি। একটা কঙ্কালের মাথা মানুষের, মানে এইটাই তো যথেষ্ট ভয় লাগার জন্য, সেখানে আর ওই প্রসঙ্গে কি কথা বলবো। আর মেয়ে ছেলে মানুষ, আমার মিসেস এমনি ভয় পাচ্ছে, বাচ্চা ছেলে রয়েছে। আমি অন্য কথা ভুলাতে ভুলাতে চলে আসি, এসে মাছ ভাজা নিই, তারপরে ওখান থেকে আমার ছেলে বউ চা খেলো, আমি যদিও চা খাই না। তারপরে হোটেলে আসি, আসার পর আমার বউ বললো জানো তো আমার না শরীরটা কেমন লাগছে। আমি বললাম দেখো এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কার, ওই যে তুমি কঙ্কালের মাথাটা দেখেছো, তার জন্য তোমার কিরকম লাগছে। আরে ওই কঙ্কালের মাথাটা হয়তো কোনো সময়
কোনো সমুদ্রের জলে ভেসে এসছে, হয় না অনেক সময় জলে ডুবে যায়, বা কোনো সময় অনেকে সুসাইড করে অথবা মার্ডার করে ফেলে দেয়, হয়তো স্রোতে কোনো সময় কোনো জায়গা দিয়ে ভেসে এসছে। আবার এরকমও হতে পারে যে কোনো ডেড বডি, সেটা হয়তো কোনো জায়গায় সৎ কাজ করেছে, পড়েনি, তার কঙ্কালের মাথাটা হয়তো ভেসে ভেসে এসছে। আমি এটাই আমার মিসেসকে বলি, এই নিয়ে ভয় পাওয়ার কি আছে, ভাবো না তুমি কিছু দেখোনি, ঘুরতে এসছো, আনন্দ করো, ওটা ভুলে যাও। তো আমার মিসেস বললো ঠিক আছে, রাতের বেলা কি খাবে না, বললো রাতের বেলা রুটি আর চিকেন তান্দুরি খাবো। আমি বললাম এখন চিকেন তান্দুরি ফান্দুরি আনতে পারবো না, ওর থেকে ভালো বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে, বিরিয়ানি আনি। মানে আমাদের ফ্যামিলির মধ্যে এরকম কথাবার্তা হলো, রাতের বেলা বিরিয়ানি আনলাম, খাওয়া দাওয়া হলো, সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ি। আনুমানিক ঘড়িতে ওই 9:30 10টাও বাজিনি, শুয়ে পড়ি। শুয়ে পড়ি, ঘুমিয়েও পড়ি। আমার বউ রাতের বেলা দেখি উদ্ধম চেঁচাচ্ছে, এত চেঁচাচ্ছে, মানে সে কি বলবো, আশেপাশের যে হোটেলের রুমে লোক রয়েছে সবাই বেরিয়ে চলে আসবে, এরকম একটা অবস্থা। আমি উঠে বলছি কি গো তুমি কি পাগল হলে, এরকম চিৎকার করছো কেন? মানে ও, আমি যে ঘরের রুমে যে লাইটটা অন করেছি, ওর চিৎকার পাড়া তখনও পর্যন্ত বন্ধ হয় না, ও সমানে চোখ বন্ধ করে চিৎকার পেরেই যাচ্ছে। তখন আমি ওকে হাতের মধ্যে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে বললাম কি স্বপ্ন দেখেছো তুমি চিৎকার পাচ্ছো? ও সেই চিৎকার বন্ধ হয়েছে, কান্নাকাটি শুরু করেছে। মানে সে কি বাজে একটা অবস্থা। তখন ছেলে উঠে বলছে ও মা তোমার কি হয়েছে, মা তোমার কি হয়েছে? আমি বলছি তুমি কি করছো? হ্যাঁ ঘুরতে এসে কি তুমি রাতের বেলা এরকম করছো? তখন ঘড়িতে দেখি 2:20। আমি যে রাত 2:20 বাজে, আশেপাশে তো লোক আছে রুমগুলোয়, তোমার জন্য সবার ঘুম নষ্ট হবে। সকালবেলা হোটেলের মালিককে বলবে, আমাদের বলবে আপনারা হোটেল ছাড়েন, হ্যাঁ রুম ছেড়ে যান, এরকম তুমি করছো কেন? আমার মিসেস তখন বলছে আমি কেন করছি তুমি দেখবে, এটা কি করে সম্ভব। আমি বললাম কি হয়েছে বলো তো? তখন আমার মিসেস দেখাচ্ছে যে বালিশ মাথায় দিয়ে শুয়ে রয়েছে, বালিশের পাশে সেই কঙ্কালের মাথা। ওই মুহূর্তে আমরা 3জন হোটেলের রুম থেকে সাথে সাথে বেরিয়ে যাই। বেরিয়েই যে পাশে একটি মানে রুম ছিল, ওখানে গিয়ে তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য আমরা গেটে নক করি। রাত 2 তখন 20 বাজে। তখন ওরা গেট খুলে থতমত, মানে স্বাভাবিক তারাও ঘুরতে গেছে, তাদেরও এই মাথায় একটা ঝামেলা আসলো। তারা তখন বলছে কি হয়েছে বলুন তো, কিছু অসুবিধা হয়েছে নাকি, কারো শরীর খারাপ? তখন বললাম যে দাদা একটু আমাদের ঘরে যাবেন। বললো হ্যাঁ চলুন, কি হয়েছে বলুন তো। সে আবার গেঞ্জি পরে আমাদের সাথে আসে, আবার তার সাথে তার মানে বউ ছিল, সেও আবার বেরিয়ে আসে। খুব সাহায্য করেছে তারা, জানি না মানে সত্যি এতটা হেল্প করেছে, ওই রাতের বেলা কেউ তো আসে না এরকম। তো তারা আসতে তখন বললাম যে দেখুন না, বালিশটা একটু সরিয়ে রাখেন। উনি অনেকক্ষণ ভয় পাচ্ছিলেন, তারপর সরিয়ে দেখছে একটা ছোট্ট মানে কি বলবো, আনুমানিক ওই 10-12 বছর বয়সী হবে, কঙ্কালের মাথাটা, একটা মাথা বালিশের কোণে রাখা রয়েছে। তখন ওই দাদা বলছে এটা কোথা থেকে এলো দাদা, বিষয়টা বুঝতে পারছি না। মানে সবাই হতভম্ব, আমি তো নিজেই শকড, আমি কি বলবো। তখন আমার মিসেস সব কথা বলে। তখন পাশের যে রুমে ছিল দাদা ভাই, ওদের যে আরো মানে ওরা অনেকেই গেছিল, সবাই তখন এক জায়গায় হয়ে গেল, হয়ে তাদের রুমে নিয়ে গেল রাতের বেলা। ছেলেটা ঘুমিয়ে পড়ে তাদের রুমেই। তখন আমরা বললাম যে এরকম এরকম ব্যাপার, আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, তখন বাথরুমে এরকম করতে গিয়ে দেখেছিল। তো আমার মিসেস ভয়ে ভয়ে একটা আসার থেকে পাচ্ছিল, কিন্তু এইটা কি করে স্বাভাবিক, এটা তো হতেই পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার। কঙ্কালটা তো আমার বউ নিয়ে আসেনি, আমার বউ ভয় পেয়েছে সেটা বলছে, তো কঙ্কালটা কি করে এলো, কি করে এলো? আমরা তো এতক্ষণ ওখানে বসেছি, খাবার খেয়েছি, খাটে গল্প করছিলাম সবকিছু, কঙ্কালটা এলো কি করে? যাই হোক, পরের দিনকে আমরা রুমটা চেঞ্জ করি। আমরা বুঝতেও পারিনি যে কি হচ্ছে না হচ্ছে, খুব আতঙ্কের মধ্যে ছিলাম। রুমটা চেঞ্জ করি, আমাদের 3 দিন হোটেল বুকিং ছিল। আমরা 2 দিন থাকি অন্য রুমে, পরের দিন থাকি, কিছু হয়নি আমাদের সাথে। তারপরের দিন আমরা চলে আসি ওখান থেকে। আমাদের তারপরের দিন আসার কথা ছিল, কিন্তু আমরা তারপরের দিন চলে আসি, 2 দিন থেকে চলে আসি বাড়ি। তারপর আসার পরে কিন্তু কলকাতায় ব্যাক করার পর আমার মিসেসের সাথে সেরকম আর কিছু হয়নি। কিন্তু এই জিনিসটা
অদ্ভুত ভাবে আমি সবাইকে বলেছি, আমার অফিসের যারা কলিগ রয়েছে, আমার বস, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির যারা আছে আত্মীয় পরিজন, সবাইকে বলেছি যে আমাদের সাথে এরকম বকখালি থেকে হয়েছে। আদৌ কেউ বলতে পারেনি যে এই বিষয়টা কি। আর সে কিন্তু ওখান থেকে ফিরে আসার পর আমার মিসেস সাথে কিন্তু আর কোনো রকম কিছু ঘটেনি। এটাই ছিল আমাদের আজকে তৃতীয় ঘটনা। দর্শক বন্ধু, আজকে আমাদের তিনটে ব্যাক টু ব্যাক যে ঘটনা আসলো, সত্য, একদম সত্য ঘটনা। এই ঘটনার তিনটের মধ্যে তোমাদের কোন কোন ঘটনাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমাকে যোগাযোগ করো। যদি তোমাদের আমার সাথে কথা বলার থাকে অবশ্যই তোমরা লেখো, আগে হোয়াটসঅ্যাপ করো, দেন আমি তোমাদের কল করব। তোমরা কেউ আমাকে কল করো না। যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো। আরেকটি মারফত বলে দিচ্ছি, সোনাভাষা 14 আমার ইনস্টাগ্রাম আইডি। ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দাও। আর বাংলা, হিন্দি, ইংলিশে, আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। আজকে যাবো, সবাই খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট। চলো, ভয় কিরকম পেলে অবশ্যই কমেন্টসে জানিও। টাটা।